আপনি কি কখনো ভেবেছেন এমন একটা দেশ আছে যেখানে পুরো এক সপ্তাহেরও বেশি সময় ধরে টানা ছুটি চলে? মানুষ দলে দলে ভ্রমণে বের হয়, পরিবারের সাথে সময় কাটায়, অফিস কারখানা সব বন্ধ, পুরো দেশটা যেন হঠাৎ থেমে যায়। আর এই থেমে যাওয়াটা প্রতি বছর একই সময়ে হয়, একটু হলেও পরিবর্তন হয় না। এই অসাধারণ সময়টার নাম হলো গোল্ডেন উইক। আজকের ভিডিওতে আমরা জানবো এই গোল্ডেন উইক আসলে কি, এর পেছনের ইতিহাস কি, কোন কোন ছুটি মিলিয়ে এটা তৈরি হয়, এই সময়টায় জাপানে আসলে কি হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, যেখানে বিশ্বের এত দেশে ছুটি, সেখানে জাপানে কেন এই দিনটি সরকারি ছুটি নয়? শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলব। 1 মে শ্রমিক দিবসের পুরো ইতিহাস, হেমার্কেট আন্দোলন, শ্রমিকদের রক্তের বিনিময়ে অধিকার অর্জনের সেই দীর্ঘ সংগ্রাম নিয়ে আমাদের চ্যানেলে একটি আলাদা পূর্ণাঙ্গ ভিডিও আছে। সেটা দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। অবশ্যই দেখবেন, কারণ সেই ইতিহাসটা না জানলে অনেক কিছু অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে শুরু করা যাক। জাপান একটি অত্যন্ত পরিশ্রমী জাতি হিসেবে সারা বিশ্বে পরিচিত। জাপানিদের কাজের প্রতি নিষ্ঠা এবং সময়ানুবর্তিতা নিয়ে পৃথিবী জুড়ে মানুষ আলোচনা করে। কিন্তু এই অতিরিক্ত কাজের চাপের একটি বড় পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। জাপানে কারোশি বলে একটি শব্দ আছে, যার অর্থ হলো অতিরিক্ত কাজের চাপে মৃত্যু। এই পরিস্থিতিতে বছরে অন্তত একটি সময় আছে যখন জাপানিরা সত্যিকার অর্থে দম নিতে পারেন, আর সেই সময়টাই হলো গোল্ডেন উইক। গোল্ডেন উইক মূলত এপ্রিলের শেষ দিক থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বিস্তৃত একটি ছুটির মৌসুম। এই সময়ের মধ্যে জাপানের 4টি গুরুত্বপূর্ণ জাতীয় ছুটি একের পর এক আসে। এই ছুটিগুলো এতটাই কাছাকাছি যে মাঝের দিনগুলোতেও অনেকে ছুটি নিয়ে নেন, এবং এভাবে একটানা 5 থেকে 10 দিনের বিশাল ছুটি পাওয়া সম্ভব হয়। এখন প্রশ্ন হলো, এই নামটা কোথা থেকে এলো? গোল্ডেন উইক নামটি কিন্তু সরকার দেয়নি, এটা এসেছে জাপানের বিনোদন শিল্প থেকে, বিশেষ করে সিনেমা জগৎ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1950-এর দশকে জাপানে সিনেমা শিল্প দ্রুত বিকাশ লাভ করছিল। সেই সময়ে সিনেমা হলের মালিকরা লক্ষ্য করলেন যে এপ্রিলের শেষ এবং মে মাসের শুরুতে দর্শক সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। মানুষ ছুটির দিনে সিনেমা হলে ভিড় করেন। বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় এই কদিনে সিনেমার টিকিট বিক্রি হয় অনেক বেশি। পরে এই নাম শুধু সিনেমার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ধীরে ধীরে পুরো জাপানি সমাজে এই নামটি জনপ্রিয় হয়ে যায়, এবং আজকে এটি একটি পরিচিত সাংস্কৃতিক ধারণায় পরিণত হয়েছে। এবার আসি গোল্ডেন উইকের ছুটিগুলোর কথায়। এই সময়ে মোট 4টি জাতীয় ছুটি থাকে, এবং প্রতিটির পেছনে আলাদা ইতিহাস ও তাৎপর্য রয়েছে। প্রথম ছুটিটি হল 29 এপ্রিল, যেটিকে শোয়া দিবস বলা হয়। এই দিনটি জাপানের সম্রাট হিরোহিতোর জন্মদিন ছিল। সম্রাট হিরোহিতো 1926 সাল থেকে 1989 সাল পর্যন্ত শাসন করেছেন। তার শাসনকালকে শোয়া যুগ বলা হয়। এই দীর্ঘ শাসনকালে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছে, পারমাণবিক বোমার ভয়াবহতা সহ্য করেছে, এবং পরবর্তীতে যুদ্ধের ধ্বংস থেকে উঠে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে। শোয়া দিবসটি মূলত সেই ঐতিহাসিক সময়কালটাকে মনে করিয়ে দেওয়ার দিন, অতীত থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতের কথা ভাবা। দ্বিতীয় ছুটি হল 3 মে, সংবিধান স্মরণ দিবস। 1947 সালের এই দিনে জাপানের নতুন সংবিধান কার্যকর হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জাপান সম্পূর্ণ নতুনভাবে নিজেকে গড়ে তুলেছিল। যুদ্ধের ভয়াবহতার পর জাপান সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আর কখনো যুদ্ধে যাবে না। এই সংবিধানের 9ম অনুচ্ছেদে স্পষ্টভাবে লেখা আছে যে জাপান কখনো যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান করবে না। এই সংবিধান গণতন্ত্র, মৌলিক মানবাধিকার এবং শান্তির ভিত্তির উপর তৈরি হয়েছিল। 3 মে এই সংবিধানের প্রতি শ্রদ্ধা জানানোর দিন, গণতান্ত্রিক মূল্যবোধ স্মরণ করার দিন। তৃতীয় ছুটি হল 4 মে, গ্রিনারি দিবস বা সবুজ দিবস। এই দিনটি প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা প্রকাশের দিন। জাপান একটি দ্বীপরাষ্ট্র এবং প্রকৃতির সাথে জাপানিদের সম্পর্ক অত্যন্ত গভীর। চেরি ব্লসম বা সাকুরা ফুল দেখার জন্য পুরো জাপান মেতে ওঠে। পাহাড়, নদী, সমুদ্রের প্রতি জাপানিদের আলাদা টান আছে। গ্রিনারি দিবসে মানুষ গাছ লাগায়, পার্কে যায়, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এবং পরিবেশ রক্ষার শপথ নেয়। চতুর্থ ছুটি হল 5 মে, শিশু দিবস। এই দিনটি জাপানে অত্যন্ত উৎসবমুখর।
শিশুদের সুস্বাস্থ্য, সুখ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করা হয় এই দিনে। জাপানের ঐতিহ্য অনুযায়ী এই দিনে বাড়ির বাইরে বড় বড় কার্প মাছের আকৃতির পতাকা ওড়ানো হয়, যাকে কোইনোবরি বলে। কার্প মাছ স্রোতের বিপরীতে সাঁতার কাটে, তাই এটি শক্তি ও সংগ্রামের প্রতীক। শিশুরাও যেন জীবনের প্রতিকূলতাকে জয় করতে পারে, এই শুভকামনায় কোইনোবরি ওড়ানো হয়। এই 4টি ছুটি মিলিয়েই তৈরি হয় গোল্ডেন উইকের মূল কাঠামো। তবে ব্যাপারটা এখানেই শেষ নয়। জাপানের আইন অনুযায়ী 2টি জাতীয় ছুটির মাঝে যদি একটি সাধারণ কার্যদিবস পড়ে, তাহলে সেই দিনটিও স্বয়ংক্রিয়ভাবে ছুটিতে পরিণত হয়। এই বিশেষ নিয়মের কারণে গোল্ডেন উইকে মাঝের দিনগুলো ছুটি হয়ে যায় এবং পুরো সময়টা একটানা দীর্ঘ ছুটিতে পরিণত হয়। সপ্তাহান্তের শনি রবিবার যদি এই সময়ের সাথে যোগ হয় এবং আগে বা পরে কিছু বার্ষিক ছুটি নেওয়া হয়, তাহলে একজন জাপানি কর্মী সহজেই 10 থেকে 12 দিনের একটানা ছুটি উপভোগ করতে পারে। গোল্ডেন উইকের সময় জাপানে কি হয় সেটা না বললে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। এই সময়ে জাপানের পুরো পরিবহন ব্যবস্থা অবিশ্বাস্য চাপের মুখে পড়ে। শিনকানসেন বা বুলেট ট্রেনের টিকিট সপ্তাহ বা মাস আগেই শেষ হয়ে যায়। বিমানের টিকিটের দাম স্বাভাবিক সময়ের 2 থেকে 3 গুণ হয়ে যায়। হোটেল এবং রিসোর্টগুলো সম্পূর্ণ বুকড থাকে। জনপ্রিয় পর্যটন স্থানগুলোতে ভিড় এতটাই বেশি হয় যে অনেক সময় পুলিশকে জনস্রোত নিয়ন্ত্রণ করতে হয়। টোকিও, কিয়োটো, ওসাকা, নারা, জাপানের প্রতিটি পর্যটন শহরে এই সময় ভ্রমণকারীদের ঢল নামে। কিয়োটোর মতো ঐতিহ্যবাহী শহরে মন্দিরের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। ওসাকার বাজারগুলোতে মানুষের ভিড়ে হাঁটাই কঠিন হয়ে পড়ে। অনেক জাপানি এই সময়ে বিদেশ ভ্রমণে বের হন। দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশে গোল্ডেন উইকে জাপানি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ে। থাইল্যান্ড, বালি, হাওয়াই এই জায়গাগুলো জাপানিদের বিশেষ পছন্দের তালিকায় থাকে। পরিবারের সাথে সময় কাটানোটাও এই সময়ের একটি গুরুত্বপূর্ণ দিক। জাপানে কর্মজীবী মানুষরা সারা বছর এত ব্যস্ত থাকেন যে পরিবারকে সময় দেওয়া কঠিন হয়ে পড়ে। গোল্ডেন উইক সেই সুযোগ দেয়। দাদা দাদি, নানা নানির কাছে ছোট ছেলে মেয়েরা যায়। পরিবার একসাথে বসে খাওয়া দাওয়া করে, গল্প করে। ব্যবসার দিক থেকে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেস্তোরাঁ, দোকান, পার্ক, বিনোদন কেন্দ্র সবকিছু এই সময়ে তাদের বার্ষিক আয়ের একটি বড় অংশ করে নেয়। জাপানের পর্যটন শিল্পের জন্য গোল্ডেন উইক হলো সোনালী সুযোগ। তবে গোল্ডেন উইকের একটা মজার সমস্যাও আছে। অনেক জাপানি এই সময়টাকে গোল্ডেন উইক ব্লুজ বলেন। এত মানুষ একসাথে ভ্রমণে বের হওয়ার কারণে যানজট অসহনীয় হয়ে পড়ে। একটু জনপ্রিয় স্থানে গেলেই দেখা যায় মানুষের ঢল। তাই অনেকে সিদ্ধান্ত নেন যে গোল্ডেন উইকে বাইরে না গিয়ে বাড়িতেই থাকবেন। ঘরে বসে বই পড়বেন, সিনেমা দেখবেন, রান্না করবেন। এটাও গোল্ডেন উইক কাটানোর একটি জনপ্রিয় ধরন। এবার আসি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে, 1 মে কেন জাপানে সরকারি ছুটি নয়? এই প্রশ্নটা অনেকেই করেন, কারণ গোল্ডেন উইকের ঠিক মাঝখানে পড়ে 1 মে। 29 এপ্রিল ছুটি, তারপর 3 মে ছুটি। কিন্তু মাঝখানে 30 এপ্রিল, 1 মে এবং 2 মে নিয়ে একটু জটিলতা আছে। বিশ্বের অধিকাংশ দেশে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে সরকারি ছুটি পালিত হয়। ভারত, বাংলাদেশ, চীন, রাশিয়া, ইউরোপের বেশিরভাগ দেশ সবখানেই এই দিন ছুটি। কিন্তু জাপানে এই দিনটি সরকারিভাবে ছুটি নয়। এর কারণ বুঝতে হলে জাপানের ছুটি নির্ধারণের নীতিটা বুঝতে হবে। জাপানে জাতীয় ছুটিগুলো নির্ধারিত হয়েছে মূলত জাপানের নিজস্ব সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে। সম্রাট ব্যবস্থার সাথে সম্পর্কিত দিন, সংবিধানের সাথে সম্পর্কিত দিন, প্রকৃতি ও শিশুদের জন্য দিন, এগুলো জাপানের নিজস্ব পরিচয়ের অংশ। কিন্তু 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের উৎপত্তি হয়েছে 19বিংশ শতাব্দীর আমেরিকায় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক আন্দোলনের প্রেক্ষাপটে। বিশ্বযুদ্ধের পর জাপান আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠে এবং মার্কিন প্রভাবে পরিচালিত হয়। সেই সময়ে সমাজতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত যে কোনো দিবসকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া জাপানের জন্য রাজনৈতিকভাবে স্বস্তিকর ছিল না। তাছাড়া জাপানের নিজস্ব শ্রম আইন রয়েছে এবং শ্রমিকদের অধিকার নিয়ে জাপানের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। জাপানে শ্রমিকদের কল্যাণের জন্য আলাদা আলাদা আইনি কাঠামো গড়ে উঠেছে, কিন্তু আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের ধারায় নয়। এর পাশাপাশি আরেকটি ব্যবহারিক কারণও আছে। গোল্ডেন উইকে যেহেতু ইতিমধ্যেই অনেকগুলো ছুটি আছে, সেখানে 1 মেকে আলাদা সরকারি ছুটি হিসেবে যোগ করার প্রয়োজনীয়তা জাপান সরকার অনুভব করে। তবে একটু মজার বিষয় হলো,
অনেক বছর ধরেই জাপানের শ্রমিক সংগঠনগুলো 1 মে নিজেদের মতো করে পালন করে আসছে। টোকিও, ওসাকা সহ বড় শহরে শ্রমিক সংগঠনগুলো এই দিনে সমাবেশ করে, মিছিল করে তাদের দাবি দাওয়া জানায়। সরকারি ছুটি না হলেও শ্রমিক দিবসের চেতনা জাপানে সম্পূর্ণ অনুপস্থিত নয়। আর এখানে একটু বলে রাখি, 1 মে শ্রমিক দিবসের পেছনের পুরো ইতিহাস। আমেরিকার শিকাগো শহরে 1886 সালের হেমার্কেট আন্দোলন, শ্রমিক নেতাদের ফাঁসি এবং কিভাবে এই দিনটি বিশ্বব্যাপী স্বীকৃতি পেল, সেই পুরো গল্পটা আমরা আলাদা একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। সেটি দেখতে হলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি দেখুন। এবার আসি গোল্ডেন উইক নিয়ে আরও কিছু তথ্যে। প্রতি বছর গোল্ডেন উইকে জাপানে কতটা অর্থনৈতিক কর্মকাণ্ড হয় সেটা সত্যিই অবাক করার মতো। এই একটি সপ্তাহে জাপানের পর্যটন খাতে হাজার হাজার কোটি ইয়েন লেনদেন হয়। রেস্তোরাঁ থেকে শুরু করে সুভেনির দোকান, থিম পার্ক থেকে শুরু করে পর্বতারোহণের সরঞ্জাম বিক্রির দোকান, সবকিছুতে এই সময়ে বিক্রি অনেক বেড়ে যায়। কোভিড মহামারীর সময় গোল্ডেন উইক বড় ধাক্কা খেয়েছিল। 2020 এবং 2021 সালে জাপানে জরুরি অবস্থা ঘোষিত থাকার কারণে গোল্ডেন উইকে মানুষ ঘরে বসে থাকতে বাধ্য হয়েছিলেন। বছরের পর বছর ধরে গড়ে ওঠা একটি ঐতিহ্য হঠাৎ থেমে গিয়েছিল। সেই সময়কার জাপানিদের মানসিক অবস্থা বোঝা যায়। এটা শুধু ছুটি মিস করার ব্যাপার নয়, এটা সংস্কৃতির একটা বড় অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ব্যথা। 2022 সাল থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং মানুষ আবার গোল্ডেন উইকের আনন্দে ফিরে আসে। গোল্ডেন উইক শুধু জাপানি নাগরিকদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, জাপানে বসবাসরত বিদেশিদের জন্য এটি একটি বিশেষ সময়। জাপানে যে বিদেশিরা কাজ করেন বা পড়াশোনা করেন তারাও এই সময়ে ভ্রমণ করেন, দেশে যাওয়ার সুযোগ নেন অথবা জাপানের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। গোল্ডেন উইকের একটি সুন্দর দিক হলো এটি বিভিন্ন প্রজন্মকে একসাথে আনে। বয়স্ক মানুষরা তাদের সন্তান, নাতি নাতনিদের সাথে সময় কাটান। পরিবারের সবাই মিলে একসাথে কোথাও যাওয়া, একসাথে খাওয়া, এটা জাপানি পারিবারিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সময়ে জাপানের বিভিন্ন অঞ্চলে স্থানীয় উৎসবও হয়। বিভিন্ন শহরে মাতসুরি বা উৎসব আয়োজিত হয়, যেখানে ঐতিহ্যবাহী পোশাক, নৃত্য, সঙ্গীত এবং খাবার একসাথে উপভোগ করা যায়। প্রযুক্তির যুগে গোল্ডেন উইক বদলে গেছে কিছুটা। অনেকে এখন ঘরে বসে অনলাইনে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। ভার্চুয়াল ট্যুর, অনলাইন গেমিং, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার, এগুলো এখন গোল্ডেন উইকের নতুন অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সব কিছু মিলিয়ে গোল্ডেন উইকের মূল চরিত্র বদলায়নি। এটা একটা সময় যখন জাপান একটু থামে, শ্বাস নেয় এবং নিজের সংস্কৃতি ও ইতিহাসকে স্মরণ করে। শেষ কথা হলো এটাই, গোল্ডেন উইক শুধু ছুটির একটা সংকলন নয়, এটা জাপানের জাতীয় পরিচয়ের একটি প্রতিফলন। এতে আছে ইতিহাসের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং শিশুদের প্রতি আশা। একসাথে মিলিয়ে এটা জাপানি সমাজের মূল্যবোধের একটা সংক্ষিপ্ত ছবি। আর 1 মে যেহেতু গোল্ডেন উইকের মাঝেই পড়ে, তাই অনেকেই এই দিনে ছুটি পান, সরকারি স্বীকৃতি না থাকলেও। কিন্তু 1 মের পেছনের যে গভীর ইতিহাস, সেটা জানা দরকার আলাদাভাবে। সেই ইতিহাস, শ্রমিকদের সংগ্রাম, হেমার্কেটের রক্তাক্ত স্মৃতি, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দেওয়া বক্তৃতা, এইসব নিয়ে আমাদের আলাদা একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই পেয়ে যাবেন। অবশ্যই দেখুন, কারণ সেই ইতিহাস সবারই জানা উচিত। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানান আপনি কি কখনো গোল্ডেন উইকে জাপান যেতে চান, অথবা জাপানে গোল্ডেন উইকের অভিজ্ঞতা যদি কারো থাকে সেটাও কমেন্টে লিখুন। এমন আরও তথ্যমূলক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।